প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা, তোমাদের পৃষ্ঠা 58 দেখো। এখানে আমরা এখান থেকে আলোচনা করবো। এর আগের দুইটা পর্বে প্রথম দিকে আলোচনা করছি। এখন দেখো আইসোটোপ। তোমরা ইতিমধ্যেই জেনেছ যে একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে। যেমন আমি যে বলছিলাম যে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কি থাকে, নির্দিষ্ট থাকে, মানে নির্দিষ্ট সংখ্যক। যেমন হাইড্রোজেন পরমাণুতে তোমার প্রোটন সংখ্যা হইল 1, আবার প্রোটন সংখ্যার সমান থাকে ইলেকট্রন, তার মানে ইলেকট্রন সংখ্যা হইল তোমার কত, 1। ওকে, তারপর নির্দিষ্ট সংখ্যক থাকে। আবার যখনই আমি বলবো যে অক্সিজেন পরমাণু, এই ক্ষেত্রে কিন্তু ওর ইলেকট্রনটা হয়ে যাবে কত, অক্সিজেনের ক্ষেত্রে তোমার প্রোটনটা 8, ইলেকট্রনও 8, তার মানে নির্দিষ্ট থাকতেছে। ঠিক আছে, যখন অক্সিজেন বলতেছি তখন হয়ে গেছে মাথায় আসছে যে 8, যখন হাইড্রোজেন বলতেছি তখন মাথায় আসতেছে 1। তার মানে নির্দিষ্ট করে এগুলো আছে। তোমরা ওই ছকটা পড়লেই বুঝতে পারো, তোমাদের বইয়ের ছক আছে, এই যে এই পাশেই ছক আছে, এই যে তোমার এই যে পারমাণবিক সংখ্যার যে ছকগুলো আছে, ঠিক আছে, ওগুলা তোমার মাথায় মুখস্থ করলে এগুলা তুমি বুঝতে পারবা। এগুলো নির্দিষ্ট সংখ্যক থাকে। কিন্তু একটি মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে। তার মানে ভর এক হতে পারবে, মানে নাও হতে পারে। যেমন এই যে প্রোটন ইলেকট্রন, ঠিক আছে, নির্দিষ্ট থাকে, কিন্তু ভর এক নাও হতে পারে। কারণ একটি মৌলের বিভিন্ন পরমাণুতে বিভিন্ন সংখ্যায় নিউটন থাকতে পারে, মানে নিউটনও বিভিন্ন থাকতে পারে। যেমন হাইড্রোজেনের সকল পরমাণুতে, তাহলে দেখো আবার হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে প্রোটন, একটি করে ইলেকট্রন থাকে। কেন হাইড্রোজেন বলতেছি, দেখো এই যে চিত্রটাতে এখানে আগে একটু দেখে নাও। এই যে মাঝে মাইনাস, তার মানে এটা বোঝাচ্ছে এটাকে ইলেকট্রন বোঝাচ্ছে। এবার বৃত্তের মাঝে এই যে প্লাস, এইটুকুকে বোঝাচ্ছে হলো প্রোটন। আর এটার মধ্যে কোনো চার্জ নেই, এই জন্য এটা নিউটন। মানে এখানে প্লাস মাইনাস চার্জ আছে দেখে, মাইনাস চার্জ থাকলে ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক, নিউটনের চার্জ কি, নিরপেক্ষ, চার্জ নাই। সো তার মানে এই যে তুমি যে চিত্রটা দেখো, এটা একটা পরমাণুর চিত্র দেয়া আছে। এইখানে এই যে মাঝে শুধু একটা বৃত্তের মধ্যে একটা প্লাস, তার মানে এই যে পরমাণু, আর এইখানে তোমার এই যে মাইনাস দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রন। তার মানে একটা ইলেকট্রন, একটা প্রোটন। প্রোটন সংখ্যার সমান থাকে ইলেকট্রন, এই জন্য একটা ইলেকট্রন। এখন দেখো প্রোটন সংখ্যা কয়টা আছে, এইখানে কয়টা আছে, একটা। তার মানে এটার পারমাণবিক সংখ্যা 1। একটা প্রোটন থাকলে ওইটা একটা প্রোটন কার থাকে, হাইড্রোজেনের। একটা প্রোটন কার থাকে, হাইড্রোজেনের। তার মানে এইখানে এইটার নাম কি, প্রোটিয়াম। তোমার হাইড্রোজেনের একটা পরমাণুতে একটা প্রোটন থাকলে ওইটাকে বলা হয় কি, প্রোটিয়াম। এই যে হাইড্রোজেন পরমাণুতে যখন তোমার দেখো এইটার ভর সংখ্যা কত, ভর সংখ্যা মানে কি দেখাতে, মানে আমি বুঝাচ্ছি। দেখো ভর সংখ্যা বের করার সিস্টেমটা কি, প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। তার মানে এইটার ক্ষেত্রে ভর সংখ্যাটা হইলো তোমার প্রোটন সংখ্যা কত, 1। নিউটন সংখ্যা, তো এখানে নিউটন তো আর নাই। এই যে নিউটন তোমার নিরপেক্ষ বৃত্ত দিয়ে বোঝাচ্ছে, এখানে তার নিরপেক্ষ বৃত্ত নাই, তার মানে 0। তার মানে ভর সংখ্যা কত, 1। ভর সংখ্যা 1 হইলে ওইটার নাম কি, প্রোটিয়াম। নাম কি, প্রোটিয়াম। আবার এই যে পরমাণুর যে চিত্রটা, এইটার মধ্যে দেখো এইখানে তোমার প্রোটন, এই যে একটা প্লাস আছে, তার মানে প্রোটন সংখ্যা হইলে এইটার ভর সংখ্যাটা বের করি। দেখো ভর সংখ্যা এইটাও হাইড্রোজেনের পরমাণু। কারণ এইখানে দেখো প্রোটন কয়টা, একটা প্রোটন আছে, তার মানে পারমাণবিক সংখ্যা 1। প্রোটন সংখ্যার সমান থাকে পারমাণবিক সংখ্যা, তার মানে পারমাণবিক সংখ্যা 1। এইটাও হাইড্রোজেন, বাট এইটার ভর সংখ্যা দেখো কত, এই যে এইটার ভর সংখ্যা কত, দেখো প্রোটন কয়টা আছে, প্রোটন একটা, নিউটন কয়টা আছে, নিউটন একটা। আমরা জানি ভর সংখ্যার সূত্র জানি যে প্রোটন যোগ নিউটন, প্রোটন সংখ্যা যোগ নিউটন, তার মানে এটার ভর সংখ্যা কত, ভর সংখ্যা 2। এটার নাম কি, ডিউটেরিয়াম। নাম কি, ডিউটেরিয়াম। এইটাও হাইড্রোজেনের একটা পরমাণু, বাট এটার নাম কি, ডিউটেরিয়াম। এইটাও দেখো, এইটার প্রোটন কত, প্রোটন সংখ্যা দেখো প্লাস, একটা প্রোটন, আর নিউটন আছে কয়টা, 2টা। তার মানে এটার ভর সংখ্যা কত হইলো, 3 হইলো না, এটার 3। এটার নাম কি, ট্রিটিয়াম। জাস্ট মনে রাখো, হাইড্রোজেনের সকল পরমাণুর ক্ষেত্রে, এই জন্য হাইড্রোজেনের এখানে 3টা পরমাণু আছে, এগুলোর ক্ষেত্রে যার ভর সংখ্যা 3, ওইটার নাম কিন্তু ট্রিটিয়াম। ভর সংখ্যা 2 ডিউটেরিয়াম, ভর সংখ্যা 1, নাম হলো প্রোটিয়াম। তার মানে দেখো এখানে যে হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে প্রোটন ও ইলেকট্রন থাকে, একটা করে ইলেকট্রন থাকে, কিন্তু নিউটন সংখ্যা কি থাকে, ভিন্ন থাকে। আচ্ছা,
এই হলো আইসোটোপ। তার মানে আইসোটোপ বলতে কি বোঝাই দেখো, যে হাইড্রোজেনের পরমাণুতে কোনো নিউট্রন নেই, মানে এই যে প্রথম হাইড্রোজেনের প্রোটিয়ামের পরমাণুতে কোনো নিউট্রন নেই, মানে এইটার নামও কিন্তু হাইড্রোজেন, এইটাও কিন্তু হাইড্রোজেন, মানে এইটাও হাইড্রোজেন পরমাণু, এইটাও হাইড্রোজেন পরমাণু, এইটাও হাইড্রোজেন পরমাণু, তিনটাই হাইড্রোজেন পরমাণু। বাট যখন এইটার ভর সংখ্যা তোমার 1, এইটার ভর সংখ্যা 1, এটার নাম হলো প্রোটিয়াম, ভর সংখ্যা 2 হলে ডিউটেরিয়াম, ভর সংখ্যা 3 হলে ট্রিটিয়াম। এখন দেখো এইটুকু আমরা একটু ব্যাখ্যা পড়ি। হাইড্রোজেনের অর্থাৎ প্রোটিয়ামের মানে প্রথমটার ক্ষেত্রে দেখো পরমাণুতে কোনো নিউটন নেই, মানে এইটার নিউটন কিন্তু নাই, এই যে এই বৃত্তটা কিন্তু এইখানে নেই, তাই এদের ভর সংখ্যা 1। কিন্তু খ চিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে একটি নিউটন আছে। এই যে খ চিত্রের মধ্যে এই যে একটা নিউটন, এই একটা নিউটন আছে, তোমার এই বৃত্ত দিয়ে নিউটন বোঝাচ্ছে, নিউটন আছে, এদের ভর সংখ্যা 2, এইটুকু হিসাব করলে আমি 2 পাইছি 2। আবার গ চিত্রের পরমাণুটির, এই যে গ চিত্রের পরমাণুর হাইড্রোজেনের কিছু পরমাণু 2টি নিউটন থাকে, এই যে কিছু পরমাণুতে 2টা নিউটন থাকে, এদের ভর সংখ্যা 3। আচ্ছা, এইটার ভর সংখ্যা আমরা 3 বের করছিলাম। তাহলে চিত্রের 3টি পরমাণু হাইড্রোজেনের 3টা আইসোটোপ, মানে এই যে 3টা তোমার 3টা পরমাণুর হাইড্রোজেনের 3টা কি এগুলো আইসোটোপ। আচ্ছা, হাইড্রোজেন 3টা আইসোটোপ। এরকম ভাবে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন ও পারমাণবিক সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, ওই মৌলের আইসোটোপ বলে। তার মানে আইসোটোপ কাকে বলে দেখো, এই যে এইটা মনে রাখো যে আইসোটোপ, একটা দেখাই দেই, তোমার একটা জিনিস শিখিয়ে দেই, যে আইসোটোপ লাস্টে কি আছে, প আছে, মনে রাখবা যে প্রোটন সমান কি সমান, প্রোটন সংখ্যা সমান, মনে রাখবো প্রোটন সংখ্যা সমান, লাস্টে প আছে, তার মানে প্রোটন সংখ্যা সমান। তার মানে দেখো এখানে দেখো ব্যাখ্যাটা একদম ইজি, কতটা সহজ, যে কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। ইজি কিনা আইসোটোপ জিনিসটা? তার মানে কি, তোমার যখন দেখবা যে প্রত্যেকটারই প্রোটন সংখ্যা সমান হচ্ছে, এইটার প্রোটন বের করে দেখলাম যে একটা পজিটিভ চার্জ আছে, মানে এটা প্রোটন 1, এইখানে একটা পজিটিভ আছে, এইখানেও প্রোটন 1, এইখানে পজিটিভ একটা আছে, এইটার প্রোটন 1, প্রত্যেকটারই প্রোটন সংখ্যা মানেই তো পারমাণবিক সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা যদি 1 হয়, ওগুলাকে বলা হয় তোমার কি আইসোটোপ। অর্থাৎ কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। মানে এটা তো হাইড্রোজেন মৌল, হাইড্রোজেনের 3টা এখানে আইসোটোপ দেখানো হয়েছে। ওকে, কার্বনের বেশিরভাগ পরমাণুতে 6টি প্রোটন ও 6টি নিউট্রন রয়েছে, কিন্তু কার্বনের কিছু পরমাণুতে, মানে কার্বনের আরো কিছু পরমাণু আছে যাদের 7টি বা 8টি নিউট্রন থাকতে পারে। কার্বনের প্রধানত আইসোটোপ 3টা আইসোটোপ রয়েছে, এটা মনে রেখে এমসিকিউতে আসে, কার্বন প্রধানত 3টা আইসোটোপ রয়েছে। তারপর আমরা বলবো যে আইসোটোপের ধর্ম ও ব্যবহার। একই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপগুলোর মধ্যে রাসায়নিক ধর্ম তেমন পার্থক্য নেই, তবে যেহেতু তাদের ভর আলাদা তাই তাদের সহজে শনাক্ত করা যায়। সাধারণত আইসোটোপ অস্থায়ী, তার মানে এমসিকিউ প্রশ্ন আসতে পারে আইসোটোপ স্থায়ী না স্থায়ী, এগুলো কিন্তু অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। তার মানে বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ধর্মে কাজে লাগানো হয়, নিচে বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার উল্লেখ করা হলো। তার মানে আইসোটোপের তোমার ব্যবহার আছে, মানে কোথায় কোথায় আইসোটোপ কাজে লাগে, ঠিক আছে। যেমন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে নির্দিষ্ট কতগুলো মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। একইভাবে ক্যান্সার আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সার আক্রান্ত তা আইসোটোপ দিয়ে নির্ণয় করা যায়। আবার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে। এছাড়া তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণু মুক্ত করা হয়। তার মানে এই হলো তোমার চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, ওইটা দেখতে পারলাম। এখন কৃষিক্ষেত্রে দেখো, কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। তোমার পতঙ্গ মানে তোমার জানাই পোকামাকড়, নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা, মানে আইসোটোপ থেকে তোমার তেজস্ক্রিয় রশ্মি বের হয়, ওগুলা দিয়া ওই কি। এছাড়া কখন কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আচ্ছা, এইটুকু পড়লাম।
খাদ্য সংরক্ষণে, আচ্ছা খাদ্য সংরক্ষণ দেখো, ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়, তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য ফলমূলকে জীবাণু মুক্ত করে সংরক্ষণ করা হয়। তারপরে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে তোমরা অনেক সময় খবর শুনে থাকো যে কোনো দেশে কয়েক কোটি বছরের পুরনো ফসিল পাওয়া গেছে। বিভিন্ন বিজ্ঞানীরা জানেন যে ফসিলটি কত বছরের পুরনো, মানে এমন একটা জিনিস পাইছে ওইটা কত বছরের পুরনো তা কিন্তু এই আইসোটোপের ব্যবহারের মাধ্যমে জানা যায়। এটি জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে, কোনো ফসিলে স্থায়ী অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরনো। আচ্ছা, এই ছিল তোমার তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তোমার গ নাম্বার প্রশ্নে বা খ নাম্বার প্রশ্নে অথবা গ নাম্বার প্রশ্নে অথবা সৃজনশীল গ নাম্বার প্রশ্নে কিন্তু আসতে পারে যে আইসোটোপের ব্যবহারগুলা লেখো, তখন কিন্তু তোমার এই ব্যবহারগুলা দিয়ে দিবা। সো এই ছিল আজকের আলোচনা। আর তোমাদের গণিত কোর্স কিন্তু চলমান আছে, ঠিক আছে? গণিত যাদের ভালো করা প্রয়োজন, তোমার গণিতের ফুল সিলেবাস কমপ্লিট কোর্স কিন্তু মাত্র 410 টাকা। প্রতিটা অধ্যায়ের একদম বেসিক থেকে ফুল কমপ্লিট পাচ্ছ আমার কোর্সে, ঠিক আছে? একদম ফুল কমপ্লিট পাচ্ছ কোর্সে। যারা ভর্তি হবে এই নাম্বার যোগাযোগ করে 01877837400। ইতিমধ্যে কিন্তু তোমার ওইখানে 93 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা যারা ভর্তি হইতে চাও জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা 01877837400। মাত্র 410 টাকা, মানে ওই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস, তাই তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবা, ঠিক আছে? ভর্তি হলে ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাকে যুক্ত করাই দিব, তুমি ওইখান থেকে ক্লাসগুলো দেখতে পারবা। ধন্যবাদ সকলকে।